দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন আইনজীবী। শুরুটা করতে চাই আপনাকে পরিচয় করে মধ্য দিয়ে। আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রাজ্জাকি ভাই, আপনি প্রথম এলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমিও কৃতজ্ঞ, আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় অবশেষে আজকে আসতে পারলাম। এরপরে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সবাই ফুয়াদ হিসাবেই তাকে চেনেন। তো উনি এবি পার্টির সাধারণ সম্পাদক এবং আইনজীবী। তো দুজনকেই স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনাকে একটু আগে বলেছিলাম, যেহেতু ওর সাথে কথা হয়নি, বাংলাদেশের গণতন্ত্র বারবার হুচট খায় কেন? এটা হলো প্রথম লাইন। কেউ কেউ বলেন গণতন্ত্রই আসে নাই, হুচট খাবি কি? আমরা কি এই অবস্থায় ছিলাম বা আছি? 24-এর অভ্যুত্থানের পর আমাদের দৃঢ় ধারণা ছিল, আমরা বিশ্বাস করেছিলাম যে হয়তোবা এবার গণতন্ত্র হাতছাড়া হবে না। কিন্তু আমরা এখন যা দেখছি তাতে আমরা খুব হতাশ। সারা দেশের মানুষ হতাশ। আমরা হতাশ হতে চাই না, আমরা চাই যে একটা পরিবর্তন হোক, একটা শান্তির বার্তা বয়ে আসুক। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আজকে কাগজে হেডলাইন হলো সংঘাত না শান্তি। এখন কোন পথে যাব আমরা? সংঘাত কি অনিবার্য? রাজ্জাকি ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা এবং আমার আলোচক ব্যারিস্টার ফুয়াদ। ইনফ্যাক্ট ফুয়াদ আমার অরিজিনাল ছোট ভাইয়ের নামও, ও ইটালি থাকে। যাই হোক, যেই বিষয়গুলো আপনাদের গণতন্ত্র, আমরা কি গণতন্ত্রে ফেরত যাচ্ছি, না গণতন্ত্র ছিল সেটা হারাইছি, নাকি গণতন্ত্র আদৌ নাই, অনেকগুলা কোশ্চেন। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা রাষ্ট্রে গণতন্ত্র থাকার পূর্ব শর্তই হলেই দেশটা রাষ্ট্র কিনা। আপনি তো দেশটাকে আগে রাষ্ট্র করতে হবে। মানে আপনি অতীত বর্তমান যাই ধরুন, আমি যদি সিম্পল, আমি কোনো সরকারকে দোষারোপ করছি না, আমার দেশে যে ঘটনাগুলো ঘটে গেছে তার আলোকে। আমার দেশে 10টা কষ্টের ঘটনা ঘটছে। আমার দেশে সিরিজ বোমা হামলা হয়েছে। আমার দেশে ইয়েতে কি বলে, আপনার কি বলে, কানসাটে বিদ্যুতের দাবিতে নিরীহ 24টা মানুষ হত্যা হয়েছে। আমার দেশে সার্বভৌমত্বের প্রতি 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে। আমার দেশে আয়নাঘর হয়েছে। আমার দেশে শাপলা চত্বরে শত শত লোক মারা গেছে। আমার দেশে ক্রস ফায়ারে লোক মারা যায়। এই যে ঘটনাগুলো, এটা একটা সার্বভৌম দেশে থাকে কিনা? মানে দেশটা যদি রাষ্ট্র হয় তাহলে কি এগুলো থাকে? একটা রাষ্ট্রে আমার হয়তো অনেকেই ভালো বলতে পারবে রাষ্ট্রের ডেফিনিশনটা কি, সেটাই আমি বলছি। আপনাকে যদি সহজ সরল সমীকরণ করেন, মানুষের জান এবং মালের নিরাপত্তা লাগবে। এখানে একটা না, দুইটা বিষয়, জান এবং মাল। আর তৃতীয়টা হইল স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা। অ্যাটলিস্ট এই 3টা জিনিস আমার লাগবে। প্রত্যেক অপরাধীর বিচার হতে পারে, নট ইন দ্য ফর্ম অফ ক্রস ফায়ার, নট ইন দ্য ফর্ম অফ আয়নাঘর, নট ইন দ্য ফর্ম অফ কি বলে অপারেশন ডাল ভাত। 57টা অফিসার মারা আমি সহ্য করতে পারছি না। অ্যাটলিস্ট এটা একটা স্বাধীন দেশের আমরা। সুতরাং এই যে আপনি অনেক, এখানে কিন্তু আমি একটা লম্বা সময় টেনে আনছি সবগুলো বলে। তাহলে গণতন্ত্র ছিল। 24টা অবশ্য আপনি মেনশন করেননি কি? 24-এর আসতেছি, ওখানে আসতেছি। তারপরে যদি বলি আমরা মব জাস্টিসের খেলা, মব জাস্টিস না, মব মুভমেন্ট বলতে পারেন। জাস্টিস শব্দটা তো পজিটিভ। এখন মব মুভমেন্ট, মব ভায়োলেন্স বলেন। আপনি কোনো মব ভায়োলেন্সই তো আমি টলারেট করি না। আপনি মনে করেন শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে, আবার বঙ্গবন্ধুর বাড়িও ভাঙা হয়েছে। আচ্ছা, শেখ হাসিনাকে তাড়ানো আর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা দুইটা কিন্তু দুই পার্ট, ওইটা পরের ঘটনা। ব্যক্তিগতভাবে যদি বঙ্গবন্ধুর বাড়ির ভাঙাটা আমি সমর্থন করি না, বাট যে অধ্যায়তে শেখ হাসিনা চলে গেছে সেটা কি? দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য কান্ট্রি, অফ দ্য পিপল। কারণ কি, আপনি মেজর সিনহার বুকে যখন গুলি মারে ওসি প্রদীপ, এটাকে আপনি কি বলবেন? এটা কি কোনো কোর্টের ডাইরেকশন? এটা কি কোনো বিচার নাকি মব? অফকোর্স মব। আপনি যদি সেনা অফিসার হত্যা ধরেন সেটাও মব। আপনি যদি ব্যাংক তসরুপ ধরেন সেটা অর্থনৈতিক মব।
আপনি যদি মনে করেন বিগত 3টা নির্বাচনে ফলাফল ঘোষণা করছে সেটা সাংবিধানিক মব, আপনি মবের সংজ্ঞা আমি দিচ্ছি। কিন্তু মানুষ কথায় কথায় এমনভাবে বলে মনে হয় ওই হত্যাগুলা জায়েজ, ওটা রাষ্ট্র করছে, ওটা জায়েজ। জায়েজ থাকলে বলো যে এই কারণে জায়েজ ছিল, সেটাও তো বলতে পারছে না। এইবার আসেন 24-এর যেটা, আপনি যদি মবের সংজ্ঞা ধরেন তাহলে সেটাকে আপনি মব বলতে পারেন, কারণ কোনো আইন তো মানেনি, আইন তো মানে নাই। তাহলে আপনি ওই মবটা যদি না হইতো তাহলে প্রিভিয়াস যে মবগুলোর কথা বললাম সেটা 2029 সাল পর্যন্ত চলমান থাকতো। কেননা গত 16 বছরে কিন্তু জঙ্গি দমন করা হয়েছে, তার মানে এখনো থাকলে জঙ্গি দমন চলতো। গত 16 বছর যাবত ইয়াবা নিয়ন্ত্রণ করা হইতেছিল, ওটা এখনো 29 পর্যন্ত করতো। সেই অর্থে এখন ওইগুলা বন্ধ করার জন্য যে মবটা হয়েছে সেটাকে আপনি টু সাম এক্সটেন্ট আমার বিবেচনায় মব জাস্টিস। কেন? দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল। সে কারণে আমি বলছি, আমি এটার বৈধতা দিচ্ছি না, বাট এটা প্রয়োজন ছিল। এবং এই ধরনের যে ঘটনা, এটা যখন মানুষ অ্যাকসেপ্ট করে, এবং সবাই কিন্তু বলতেছে, এখন এমন কোনো দল নাই যে বলে না যে, সবাই কিন্তু বলে আমরা এই আন্দোলনে ছিলাম, এমন কোনো দল নাই। তাহলে ওটাকে যদি আমি মব বলি তাহলে ওই আন্দোলন সবাই ছিল। বাট এখানে আমার একটা ভিন্ন জাজমেন্ট আছে, সেটা বলি। আমরা জুলাই আন্দোলনের কৃতিত্বটা কিন্তু সবাই নিতে চাই, আমি কারো বিরোধ করছি না। আমি জানি না 13 তারিখ একটা আন্দোলন হওয়ার কথা শুনতেছি যে শেখ হাসিনা দিয়ে করবে। শেখ হাসিনা ক্ষমতায় নাই, ক্ষমতায় যখন ছিল তখন তারা তাড়ানোর জন্য কিন্তু সবাই চেষ্টা করছে বলে আজকে ক্লেম করে, তখন তো সে ক্ষমতায় ছিল। তা আমি দেখতে চাই, এখন তো সে ক্ষমতায় নাই, দেখি যারা দীর্ঘদিন যাবৎ লড়াই করে সরাইতে পারে নাই, এখন যিনি ক্ষমতায় নাই তাকে তারা প্রতিরোধ করতে পারে কিনা আমি দেখতে চাই। আরেকটা জিনিস, আরেকটা জাজমেন্ট আমি দিচ্ছি, আমরা সবাই যে বলি আমরা জুলাই চেতনা ধারণ করি বা আন্দোলন করছি, এটা কে বলতে পারে? অ্যাকচুয়ালি যেটা বলতে পারবে কি জানেন? ঘটনার ভিকটিম যিনি, ঘটনার ভিকটিম কিন্তু বেঁচে আছেন, অর্থাৎ তাড়ানো হয়েছে শেখ হাসিনাকে। অর্থাৎ শেখ হাসিনা একমাত্র উনি বলতে পারবেন পারফেক্টলি যে এই জুলাই চেতনা বা জুলাই নামে আমাকে যে অপসারণ করা হলো সেখানে নেতৃত্বে কারা ছিল, রোলটা কাদের সবচেয়ে বেশি ছিল। তিনি অবশ্য আজকেই বলেছেন, মানে কি আর কি, ভারতীয় মিডিয়াতে বলছেন যে ক্লিন্টন পরিবারের মদতেই ঢাকায় অভ্যুত্থান হয়েছে। ওকে ফাইন, ক্লিন্টন পরিবারের মদতে, বাট পরিবার না, কিন্তু পরিবারের লোকগুলো কিন্তু এখানে ফিজিক্যালি কাজ করেনি। যাই হোক, তাহলে সেই ক্লিন্টন পরিবারের অদলে এখানে ফিজিক্যালি কাজগুলো কারা করছে, আপনার কাছে আসবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এসব অনেক বড় ক্যানভাসে আলোচনা, তো কি মনে হয় আপনার? দেখেন, গণতন্ত্রের লড়াইটা যদি আমরা হিস্টোরিক্যালি দেখি, যে মনার্কি থেকে, হিস্টোরিক্যালি তো রাজতন্ত্র ছিল সারা দুনিয়াতে, মোটা দাগে বড় ধরল বিশাল বিশাল রাজ পরিবার সাম্রাজ্য ছিল। সেখান থেকে কোন কোন জায়গাতে গিয়ে গণতন্ত্র অথবা জনগণের শাসন ট্রিগার করলো, একটা দুইটা এক্সাম্পল দেই। ধরেন 1773 বস্টন টি পার্টি মুভমেন্ট ছিল, হিউজ। আপনার ব্রিটিশরা তখন আমেরিকা দখল করে আছে, তারা চিনির উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে এবং চিনির উপরে কারা কারা ব্যবসা করতে পারবে সেটা। তো সেই জায়গাতে এসে আপনার যারা চিনির লোকাল ব্যবসায়ী ছিলেন, আমেরিকান যারা, ব্রিটিশ না, বড় বড় ব্যবসায়ীরা ছিলেন সব ব্রিটিশ, তারা তখন এটা প্রতিবাদ করলেন। এবং তারা এইটা প্রতিবাদ করতে করতে এমন জায়গাতে গেছে, বস্টন টি পার্টি মুভমেন্টটা, যে জেফারসন পরবর্তীতে যিনি পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছেন আমেরিকার স্বাধীন দেশে, তিনি ব্রিটিশ রাজার কাছে পার্লামেন্টে এসে, রাজদরবারে এসে এটার সাবমিশনও দিয়েছেন যে কেন ব্রিটিশ রাজের আসলে চিনির উপরে ট্যাক্স বাড়ানো এবং এটার বিক্রির উপরে যে রেস্ট্রিকশন দিয়েছে সেটা করার অধিকার নাই। তো কিসের ভিত্তিতে অধিকার নাই? বলতেছে যে যেই ব্রিটিশ পার্লামেন্টে এই চিনির উপরে মূল্য বাড়ানো হয়েছে, সেই ব্রিটিশ পার্লামেন্টে আমার কলোনির i.e. আমেরিকানদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। ওখান থেকে ওই কয়েনটা আসে আর কি, টার্মটা তৈরি হয় যে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। মানে যেখানে জনগণের প্রতিনিধিত্ব নাই, এমন কোনো অথরিটির ট্যাক্স বাড়ানো কমানো এটার উপরে কোনো কিছু করবার রাইট নাই। আমরাও ধরেন আওয়ামী লীগের সময়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় কথাটা বারবার বলেছি যে আওয়ামী লীগের ট্যাক্সেশন বাজেটের কোনো অধিকার নাই, কারণ এদেশের মানুষের কোনো রিপ্রেজেন্টেশন সংসদে নাই।
তাহলে জায়গাটা কোথায় ট্রিগার করলো? ট্রিগার করলো হচ্ছে রিপ্রেজেন্টেশনের কোশ্চেন, প্রতিনিধিত্বের প্রশ্ন। ঠিক একইভাবে দেখেন আপনার ফ্রেঞ্চ রেভলিউশন কিসের ভিত্তিতে ট্রিগার করলো? একই রকম মোটা দাগে ট্যাক্স, পার্টিকুলারলি ট্যাক্স বাড়ানো হয়েছে ওয়েটের উপরে, গমের উপরে। এবং যেহেতু তখন ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই, মানুষ তো গম চাষ করি ওটার উপর ভিত্তি করে খায় আর কি। তো তখন হচ্ছে যেটা হচ্ছে ব্রেডের দাম বেড়ে গেছে, গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সেগুলো ট্রিগার করেছে। তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় গণতন্ত্রর জায়গাটা ট্রিগার করছে যে কোনো অথরিটি যারা গভর্ন করছে তাদের এই গভর্নেন্স প্রসেসের মধ্যে যাদেরকে সে গভর্ন করছে তাদের মতামত আছে কিনা, সম্মতি আছে কিনা। এই সম্মতি এবং মতামতের প্রশ্নই হচ্ছে যে একটা ভূখণ্ডে গণতন্ত্র আছে কি নাই, সেই প্রশ্নটা নিরূপণ করা হয়। আমরা যারা এই হিন্দুস্তানে বা যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, কিসের ভিত্তিতে আন্দোলন করলাম? ব্রিটিশরা তো এখানে অনেক ভালো ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় করেছে, ট্রেনের লাইন বসাইছে, আধুনিক প্রযুক্তি, মডার্ন ইনভেনশনের সাথে আমরা পরিচিত হয়েছি তাদের মাধ্যমে। তাদের তো বাই ডিফল্ট অনেক অবদান আছে। আজকের যে আমার রাষ্ট্র কাঠামো, তার ইনস্টিটিউশন, সবকিছু তো ব্রিটিশ কলোনি থেকে আমরা পেয়েছি। তাহলে তারপর তাকে খেদাইলাম কেন? কোন প্রশ্নে তাকে খেদাইছি? কারণ খেদাইছি হচ্ছে যে আমার এই মাটি গভর্ন করবার অধিকার বিদেশিদের থাকতে পারে কিনা, যিনি এই মানুষ এই দেশের মানুষ না। দ্বিতীয়ত হচ্ছে এই দেশের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট, সিদ্ধান্ত নিচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সিদ্ধান্ত নিচ্ছে হচ্ছে আপনার সাদা ইউরোপিয়ানরা ৭,০০০ মাইল দূরে বসে ব্রিটিশ রাজপরিবার সিদ্ধান্ত নিচ্ছে যে আমার এখানে কি হবে, কেন হবে, কোথায় হবে, কোথায় হবে না। তাহলে সেই প্রশ্নের আলোচনাটাতেই হচ্ছে রিপ্রেজেন্টেশনের প্রশ্ন জড়িত, প্রতিনিধিত্বের প্রশ্ন জড়িত, যে আমার এই ভূখণ্ডের সুবিধা অসুবিধা, স্বার্থ, ভালো মন্দের আলোচনাটা জনগণের সাথে আলোচনা, সম্মতি, পরামর্শের ভিত্তিতে তৈরি হতে হবে। এই প্রসেসটাকে আমরা ইলেকশন বলছি। আমি মতামত নিব কিভাবে, কে মতামত দেবে, এটা সেই জায়গাটাতে। তো সেই প্রশ্নটা আমরা এখনো রিজলভ করতে পারি নাই। কারণ হচ্ছে কলোনির যে মানসিকতা, কলোনির শাসন যেটা করে সেটা হচ্ছে সে তার ইমেজে আপনাকে বানায়। মূর্তি যে বানায় দেখবেন পূজার সময়, যিনি যারা এই মূর্তিগুলো তৈরি করে, সে কিন্তু একটা ইমেজ কল্পনা করে ওই কাদা মাটিটাকে সে তার মতো করে লেপে ওইখানে চোখ বসায়, নাক বসায়, কান বসায়। এটা একান্তই তার ইমেজ। প্রত্যেকটা কলোনি যেটা করে তার প্রজা জনগোষ্ঠীকে তার নিজস্ব ইমেজ দিয়ে সে তৈরি করে। এই জন্য দেখবেন যে একই সময়ে ব্রিটেনে একটা শিক্ষা ব্যবস্থা হয়েছে, একই শিক্ষামন্ত্রী পার্লামেন্টে বলছে যে ইন্ডিয়ানদের জন্য ডিফারেন্ট শিক্ষা ব্যবস্থা। কেন? কারণ বলতেছে এমন একটা এডুকেশন সিস্টেম আমাকে চালু করতে হবে যে ওরা ওইটা পড়বে, রক্তে মাংসে ওরা ভারতীয় হবে, কিন্তু চিন্তায়, বুদ্ধিতে, বিবেকে, ভাবনায় ও ব্রিটিশ হবে। এই জন্য দেখবেন যে আমরা পদ্মা নদী নিয়ে গর্ব করি না, কিন্তু লন্ডনের থেমসের পাড়ে বসে আমি আপনি কফি খাইছি, এটা দেখবেন আমরা আপনারা গুলশান ক্লাবে, ঢাকা ক্লাবে খুবই প্রাউড মোমেন্ট আকারে বলি। থেমসের পাড়ে, ক্যানারি ওয়ার্ফে, ওইখানে বসে বসে আপনি তো ওখানে অনেকবার গেছেন, লাইন ধরে নদীর পাড়ে শত শত কফি শপ আছে, রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার পদ্মার পাড়ে ইলিশ খাওয়াটাকে আমরা ওই প্রাইড আকারে দেখি না। কিন্তু ওই থেমস তো একটা খাল, একটা পচা খাল, ওইটার মাটি নষ্ট, পানি নষ্ট। সংকটটা কোথায়? সংকটটা চিন্তায়। এই পুরো সংকটটা হচ্ছে মানুষ, এই জায়গায় এই সফটওয়্যারের প্রবলেম। এই সফটওয়্যারের প্রবলেম হওয়ার কারণে যেটা হচ্ছে দেখবেন যে জনগণও এই দেশে ক্ষমতাকে বস আকারে দেখে, প্রতিনিধি আকারে দেখে না। সে তার মেম্বার, তার চেয়ারম্যান, তার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রত্যেককে দেখবেন সে ক্ষমতা আকারে দেখে, সে আমার বস। আপনি যে কোনো যদি সরকারি অফিসেগুলোতে যাবেন, আপনারা দেখবেন যে যেই অ্যাটিচিউডে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা বসে থাকেন, এই অ্যাটিচিউডটার ভিতরে সার্ভিস নাই, এই অ্যাটিচিউডের ভিতরে ভাব আছে, প্রচুর ভাব আছে। এই ভাব কেজিতে, তোলায় তোলায় ভাব আছে। এবং এই জন্য দেখবেন তাদেরকে যদি আপনি জবাবদিহিতার মধ্যে আনেন, তাহলে দেখবেন তিনি জবাবদিহিতা করতে রাজি না। শুধু কাপড় চোপড় দেখেন, রাজাকে হয়তো নিয়মিত কোর্টে যান, এই যে আমাদেরকে একটা দারোয়ানের স্যুট পরায় রাখে, ধরেন দারোয়ানের স্যুট বলছে আপনারা, আমরা যারা ইউরোপে লম্বা সময় ছিলাম, এটা দারোয়ানরা পরে এই রঙের একটা স্যুট, কোনো মানুষটা প্রফেশনালরা এই রঙের স্যুট পরে না। তাহলে এই যে উকিলদেরকে একটা দারোয়ানের রঙের স্যুট পরায় রাখছে 40-42 ডিগ্রি তাপমাত্রায়,
শার্ট প্যান্ট, তার উপরে স্যুট, কলার ব্যান্ড পরতে হয়, এখান থেকে আবার একটা ফাঁসির রশি আটকায় রাখা লাগে কোনোভাবে যেন বাতাস ভিতরে না ঢুকতে পারে। এটা এই ওয়েদারের সাথে কিভাবে যায়? কিন্তু সেটা দেখবেন আমার উকিলরা, আমার জজরা খুবই প্রাউডলি এটা পরে। অধিকাংশ কোর্টের ভিতরে এসি চলে না ভালো মতো, অধিকাংশ বিল্ডিংয়ের ভিতরে আপনি যদি জেলাগুলোতে যান লিফট নাই, আপনার ফ্যান কাজ করতেছে না। একটা কোর্টের রুমের ভিতরে 4টা ফ্যান আছে, 3টা নষ্ট। একটা ঘোরে মানে হইল বিদ্যুতের আলোতে ঘোরে না, বাতাসের ধাক্কায় ঘোরে 2-4টা ফ্যান আছে। তাহলে কেন সেই কাপড়টা পরে? আপনি আমাদের বড় বড় এই সকল মানে ভদ্রলোক যারা আছেন, এই ব্যবসায়ীরা কেন স্যুট পরেন? আমার কাপড়ের সাথে তো এটা যায় না। মানসিকতা সমস্যা, সংকট। সে আমার লুঙ্গি পরা মানুষটাকে দেখলে দেখবেন হেউ করে। সে যে এই লুঙ্গিটা যে আমার মাটির কাপড়, এটা যে তাঁতির কাপড়, এটা যে আমার সাধারণ মানুষের জীবনযাপনের কাপড়, এটা ফুটে ওঠে না। তাহলে গণতন্ত্রের সংকটের জায়গা হচ্ছে এই যে কলোনির মধ্য দিয়ে আমরা যে 150টা বছর কাটালাম, এই কাটানোর মধ্য দিয়ে আমার নিজস্বতাটা নষ্ট হয়ে গেছে, আমার আমিত্বটা ব্রিটিশরা পশ্চিমারা ধ্বংস করে দিয়ে গেছে। এই জায়গায় কি আমরা এখন দাঁড়িয়ে আছি? এখনো একই ফ্রেমে দাঁড়ায় আছি। আমরা এত আন্দোলন, এত সংগ্রাম, না, ওই যে লড়াইটা হচ্ছে রেনেসার লড়াই। মানে শুধু গণতন্ত্রের লড়াইয়ের মধ্য দিয়ে যা হয়েছে গত বছরগুলোতে, সেইটা শুধুমাত্র হচ্ছে নির্বাচনের একটা লড়াই হয়েছে। এখানে আসলে পলিটিক্যাল পার্টিগুলো কোনোদিন গণতন্ত্রের লড়াই করে নাই। করলে তো একজন প্রার্থী নমিনেশন পাওয়ার পরে আরেকজনকে আবার গুলি মারে কেন? এটা তো গণতন্ত্রের লড়াই না। তো তারপর হচ্ছে আমরা 3 জন ভাই বোনের মতো বৈশা বিভিন্ন জায়গায় আসন বরাদ্দ করি কেন? গণতন্ত্র মানে তো রিপ্রেজেন্টেশন, দলের ভিতরে, দলের বাইরে, দেশের মধ্যে। সব থেকে এখন পর্যন্ত আমরা তো একই একটা নির্বাচনের জন্য লড়াই। হ্যাঁ, আপনি তো গণতন্ত্রের লড়াই করেন নাই। তো তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন গণতন্ত্রের সংকট, গণতন্ত্রটা আমরা তো আলোচনাই করি নাই। আমাদের পলিটিক্যাল ক্লাসের ভিতরে তো গণতন্ত্র কখনো ইস্যুই ছিল না। ইস্যু ছিল শুধু ক্ষমতার বদলের প্রশ্ন। নির্বাচন আর গণতন্ত্র এক জিনিস না। পশ্চিমারা যখন ডেমোক্রেসি বলে, এর ভিতরে তার একটা হোল সেট অফ ভ্যালুজ আছে এবং একটা বড় মোটা দাগের ক্যানভাসে সে ডেমোক্রেসিকে বোঝে, নিজে ধারণ করে, প্র্যাকটিস করে, সমাজের ভিতরে কালচার আকারে সেটাকে চর্চা করে। আমাদের ক্লাসগুলোতে তো আমরা কোনোদিন গণতন্ত্র বুঝাই না। বুঝাইলে তো আন্দোলন করা লাগে কেন, মারামারি করা লাগে কেন? অতএব এইটার একটা হোলসেট রেনেসা দরকার। বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য একটা গণতন্ত্রের রেনেসা দরকার। এই রেনেসাটা হয় নাই। অনেক ধন্যবাদ আপনাকে। এর থেকে আপনি কি পেলেন? অফকোর্স আমি তো সাম এক্সটেন্ট তাকে অ্যাডমিট করি, কারণ আমি তো একটু আগে বললাম, দেশকে আগে রাষ্ট্র বানাতে হবে। দেশকে আগে রাষ্ট্র বানাতে হবে। আর রাষ্ট্র মানেই কিন্তু আমার সার্বভৌমত্ব, রাষ্ট্র মানে কিন্তু আমি ভাবতে পারবো ইনসাইড, আমি ইনার ভিতরের কথা বলছি, আমরা ভাবতে পারবো। আজকে আমি যদি তাকাই, আপনার একটা লড়াই চলতেছে, কিন্তু লড়াইটা দেখবেন দীর্ঘদিন পর একটা ব্যতিক্রমী লড়াই আসছে। লড়াইটা কি? হাসিনা ভার্সেস ইউনূস। লড়াইটা এইভাবে। এবং আপনি বলছেন ক্লিনটন ফ্যামিলির থেকে এসে, মানে আমি বলি নাই, মানে কথিত আছে। তার মানে আমি ইউনূস সেই ব্লক, আমি ধরে নিলাম তর্কের খাতিরে। তাহলে শেখ হাসিনা কোন ব্লক? তাহলে একটা লড়াই চলছে। এবং এই যে ঘুরে ফিরে আপনি দেখেন, যে কথাটা আমি বারবার বলি, গত 7 মাস ধরে কিন্তু আমরা একসাথে বসছি। এবং কেউ কেউ বলেন এই টকশোতে এসে যে আমরা তো একে অপরের মুখই দেখতাম না, কিন্তু এখন তো অনেকগুলো দলে সেখানে বসতেছি। কেন বসতেছে এতগুলো লোক? এর ভিতরে যারা পলিটিক্যাল পার্টি আছে তারাও পলিটিক্যাল পার্টি, ছোট হোক বড় হোক। এই যে সবাই যেতে পারতেছে, বসতে পারতেছে, তার ভিতরে কিছু লোক আছে যারা মনে করেন যে অন্য একটা দলের থেকে আমি একটু রাজনৈতিক অনুকম্পাই বলতে পারেন, যে আমার জন্য দুটো সিট ছেড়ে দেয়, আমার জন্য একটা সিট ছেড়ে দেয়। কারণ আলটিমেটলি ক্ষমতা কেন্দ্রিক। তা নাহলে আপনি গত 7 মাস যাবৎ আপনি ঐক্যমত্যে আসতে পারলেন না কেন? এই যে দেশটা একটা ভঙ্গুর দেশ, এবং এই যে এবার যে দেশটা হইলো, যে 24 সালের পরে বাংলাদেশে অনেক অভ্যুত্থান হয়েছে। এরশাদ সাহেবের সময় একটা অভ্যুত্থান হয়েছে, তারপরে 96 যদি আন্দোলন ধরেন, যে আপনার কি বলে এটাতে তত্ত্বাবধায়ক সরকার আনলো, সেটাও একটা আন্দোলন। 111 একটা আন্দোলন, ইউনূস সাহেব একটা আন্দোলন, মানে ইউনূস সাহেব বলতে 24 পর্যন্ত একটা আন্দোলন। এই যে আন্দোলনগুলো ধারাবাহিকভাবে হইল, এইরকম আন্দোলন হয়েছিল কিনা আদৌ? যে বায়তুল মাকামে খতিব চলে গেছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাই গেছিল, তারপরে আপনার পুলিশ পালাই গেছে, আর সব বাদ দিলাম, একের সর্বশেষ আজকে থেকে 7-8 দিন আগে একজন ডিআইজি পালাই গেছে, মাসখানেক আগে একজন মেজর জেনারেল চলে গেছে দেশ ছেড়ে। আপনি বলেন এটা কি প্রকাশ করে? সিম্পলি প্রকাশ করে যে প্রশাসন যন্ত্রটা এখনো ওকে হয়নি।
তো এখন যে আমরা সবাই আশা করি আচ্ছা গণতন্ত্র তো এতদিন হলো না, এখন তো একজন ইউনূস সাহেব আসছেন বিশাল 5 তারিখে আমরা সবাই ছিলাম শয়তান, 6 তারিখে কি 18 কোটি লোক ফেরেশতা হয়ে গেছে? আপনি কি বলতে চান? তা আপনাকে তো একটা টাইম দিতে হবে, একটা সময় দিতে হবে। আমার এই ঘটনাই তো ঘটনাই, যেই ঘটনার পর এসে এই শক্তিটা দাঁড়াইলো ক্ষমতায়, তার আগে এরকম এই যে অভ্যুত্থান বললাম এরশাদ সাহেব 1/11, তার আগে কি এরকম ঘটনা ঘটছিল? প্রত্যেকটা জায়গায় সমস্ত প্রশাসন সমস্ত সেট ঠিক ছিল, এসে একটা সময় পার করে নির্বাচন দিয়ে গেছে। তাও কিন্তু 1/11 প্রায় 2 বছর পার করছে। 1/11 সেখানে তো প্রশাসনে কেউ পালায় যায় নাই, এই ধরনের সিচুয়েশন হয় নাই, 1400 লোক মারা যায় নাই, 20,000 লোক আহত হয় নাই। 1, 2 আমরা কিন্তু সবাই বলি যে, এটা আমি আগেও বলছি, আমরা সবাই কিন্তু বলি, একটু আগে বলছি যে আমরা আন্দোলন করছি সবাই মিলে এই মানে 16 বছর বা 12 বছর যাবৎ শেখ হাসিনার বিরুদ্ধে সবাই আন্দোলন করছি। তাহলে আপনি 12 বছর যার বিরুদ্ধে আন্দোলন করেছেন সে ক্ষমতায় থাকলো 15 বছর, আর যাকে আপনারা ফ্রম ডে 1 কোঅপারেট করতেছেন, মেএসটিসি পাওয়ার নিয়ে মাঠে আর্মি রাখছেন, সে কিন্তু 15 মাসে তালমাটাল। তাহলে আপনি সহযোগিতা যাকে করতেছেন তার অবস্থা এরকম হয়, আর যাকে তাড়ানোর জন্য চেষ্টা করলেন 8-10 বছর, সে 15 বছর ক্ষমতায় থাকলো। এটা দিয়ে আপনি সিম্পলি বুঝতে পারেন যে আসলে কি কোঅপারেশন করা হচ্ছে। আমার কাছে মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে এই সরকারকে কেউ কোঅপারেশন করতেছে। কেউ করতেছে না, করতেছে না, না করলে কি হবে? এই তো না করলে কি হবে, না করলে দেখুন আপনি যে 7 মাস ধরে বসে আছেন, 7 মাস ধরে ইউনূস সাহেব 3rd পারসন রেফারি, আপনি 7 মাস ধরে ঐক্যমত্যে আসতে পারলেন না কেন? আপনারা তো সবাই বিজ্ঞজন, সবাই রাজনৈতিক অভিজ্ঞতা আছে, ক্ষমতা আছে, আপনারা পারলেন না কেন? পারলেন না কেন সে আগে বলেন। এখন আলাপটা কি হচ্ছে জানেন, এখনো 3 মাস পরে কিন্তু নির্বাচন, যদি যেভাবে ট্রেন যাচ্ছে, ইফ ইট টেক্স প্লেস প্রপারলি, তাহলে নির্বাচন হবে। 3 মাস পরে যে চলে যাবে, ফুল টাইম আমি দেখি, আমি সরকারের পক্ষে বিপক্ষে না, ফুল টাইম দেখি তার সমালোচনা করা হচ্ছে। পিছের যে 16টা বছর যেই ঘটনার পরিপ্রেক্ষিতে নিয়ে আসলেন, আজকে আমার কাছে মনে হয় কি ওই ঘটনাগুলো ঘটেই নাই। ইউনূস সাহেব 5 বছর ধরে ক্ষমতায় আছে, গত 4 বছর যাবত যত অনাকাঙ্ক্ষিত ঘটনা তার খেসারত দিতে হচ্ছে যে উনি চলে গেলে, উনি চলে যাক, উনি। আমার আলোচনাগুলো আমি দেখি এইরকম, এটার জন্য দায়ী, এটার জন্য কারা করছে? আমার কাছে এটা শুধু মিডিয়া কি মনে হয়, আপনি দেখেন তো 16 বছরের ঘটনা, মিডিয়াকে কি আপনি, আমি বলি 16 বছরের ঘটনায় বিশেষ কি প্রতিবেদন হয়েছে, কি প্রতিবেদন হয়েছে 16 বছরের ঘটনায়? ধরেন বিডিআর হত্যা নিয়ে, ধরেন আয়নাঘর নিয়ে, ধরেন আপনি মেজর সিনাকে হত্যা করছে, মানে কত ঘটনা আছে। ওই যে পানি দিতে গিয়ে যে মারা গেল, আবু সাইদ বুক পেতে গুলি নিল, আপনি কয়টা প্রতিবেদন কোন চ্যানেলে করেছে? তার চেয়ে অনেক বেশি অপবাদ দেওয়া হয়েছে যে গণতন্ত্র নস্যাৎ হচ্ছে, ক্লিনটন পরিবারের মাধ্যমে যিনি আসছেন তারা সব ধ্বংস করছে। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বিরতিতে যেতে হচ্ছে, দর্শক আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 সিমেন্ট ফ্রন্টলাইনে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আবু হেনা রাজ্জাকি। এবার ফুয়াদ আপনার কাছে একটু মানে চট জলদি এবং সোজা সাপটা জবাব চাচ্ছি যে আসলে আমরা যাচ্ছি কোথায়? আমরা কি এক জায়গায় থাকবো, না আমরা আরো খারাপ দিকে যাচ্ছি? না, খারাপের দিকে যাচ্ছি না। আমি এই ব্যাপারে আশাবাদী। একটা জাতির আপনার লম্বা সময়ের স্ট্রাগল আছে। আপনি দেখেন আমেরিকার স্বাধীনতার পরে তারা 30 বছর নিজেরা যুদ্ধ করছে, নর্দার্ন ফ্রন্ট আর কনফেডারেশন। আপনি ইউরোপে দেখেন, আপনার পুরো ইউরোপ, ফ্রান্স, জার্মানি, মানে মেইনল্যান্ড ইউরোপ যদি বলেন 100 বছর ধর্মযুদ্ধ করেছে। ব্রিটিশ পার্লামেন্টে দেখেন, আপনার পার্লামেন্টের ক্ষমতা দখল নিয়ে অ্যাক্ট অফ সেটেলমেন্ট পর্যন্ত কত মারামারি হয়েছে। আপনার রাজাকে মারা যাওয়ার পরে কঙ্কাল বাইর করে তার বিচার করছে, আপনার কঙ্কালের ফাঁসি দিচ্ছে। তো সেই হিস্ট্রির এত ব্রুটালিটি তো আমাদের অঞ্চলে হয়নি, এখানে হয়নি। এরপরে হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল রুলের যে ব্রুটালিটির মধ্য দিয়ে আমরা গেছি, এবং আমাদের এখানে কলোনাইজেশনটা দেখবেন 2 টিয়ার কলোনাইজেশন। এবং বাই দ্য ওয়ে আপনার ভিউয়ার্সদের জন্য, ব্রিটিশ কলোনি কিন্তু শুরু হয়েছে আমার বাংলা দিয়ে, কারণ বেঙ্গল ছিল তখনকার পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিল। তো সেই জায়গা থেকে 2 টিয়ার যে কলোনাইজেশন, পার্টিকুলারলি 1793-তে পার্মানেন্ট সেটেলমেন্টের পরে যে জমিদারিটা দিয়ে দিল হচ্ছে মোটা দাগে হিন্দুদের কাছে,
কারণ যেহেতু ব্রিটিশ মুঘল মুসলমান এবং আমাদের এখানে যে সুলতানি নবাবী শাসনামল ছিল, মুসলমানদের কাছ থেকে তারা শাসনটা নিয়েছে, তারা নতুন বন্ধু খোঁজার চেষ্টা করেছে, তাই হিন্দুদেরকে তারা জমিদারি দিয়েছে। তো জমিদারির উপরে হচ্ছে হোয়াইট ইউরোপিয়ান রুল। তো এই 2 টিয়ার কলোনাইজেশনের কারণে যেটা হয়েছে, আপনার 150 বছরের এই বাংলার মুসলমান এবং পুরো হিন্দুস্তানের মুসলমানদের লেখাপড়া, শিক্ষা দীক্ষা, আর্থিক রুটি রুজি সব ধ্বংস হয়ে গেছে। তো একটা সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা যদি 2-3 জেনারেশনের ভিতরে গরিব হয়ে যায় এবং অশিক্ষিত হয়ে যায়, তখন সেই ফ্যামিলিগুলোর আসলে কি থাকে? তার আসলে, আপনি যদি হান্টারের বই পড়েন, দ্য ইন্ডিয়ান মুসলমানস, সেখানে আপনারা দেখবেন যে সে তার 2টা ভিজিটের কথা বলেছে, যে আমার লাস্ট ভিজিটে আমি এই অঞ্চলে ঘুরে কোনো গরিব মুসলমান দেখি নাই, কিন্তু এই সফরে এসে আমি কোনো ধনী মুসলমান পাই নাই। মানে 1-2 জেনারেশনের ভিতরে এই অঞ্চলে দুর্ভিক্ষ হয়ে গেছে। 1777 দেখেন, 57-তে ব্রিটিশরা টেক ওভার করলো আপনার পলাশী প্রান্তর থেকে। 20 বছরের ভিতরে বাংলার ইতিহাসের সবচেয়ে খারাপ দুর্ভিক্ষটা হলো, যেটা 76-এর মনন্তর বলে, বাংলায় 1176 সম্ভবত। এরপর দেখেন বেঙ্গল ফেমিন 1940-এ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলা অবস্থায় যে ফেমিন হয়েছে। তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলে 20 বছরের কলোনিয়াল রুলের ব্যবধানে দুর্ভিক্ষ হয়েছে। তাহলে রিয়েলিটিটা চিন্তা করেন যে একটা মানুষের ক্রয় ক্ষমতা, তার ফসল উৎপাদনের সক্ষমতা, তার যে আর্টিজানশিপ, কার্পেন্ট্রি আছে, এটা কোন লেভেলে ডিক্লাইন করলে আমরা যেখানে আছি সেটাকে আপনি কিভাবে দেখছেন? তো সেই ধারাবাহিকতা দেখেন, এই যে ফ্রি ফল আমরা পড়লাম, এই ফল থেকে একটা গভর্নেন্স এস্টাবলিশ করতে আমরা পারি নাই। পাকিস্তান রাষ্ট্র বানাইলাম, সেই রাষ্ট্রটা আপনার প্রতি 6 মাস 8 মাস পর পর প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। একটা সংবিধান করতে তার 7-8 বছর 9 বছর লেগে গেছে। একটা ভালো নির্বাচন তারা করতে তারা প্রায় 23-24 বছর লাগাই দিছে। তো সেই সংকটের ধারাবাহিকতা বাংলাদেশ আমলেও হয় নাই। এবং দেখেন, শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি? যেই মানুষটা গণতন্ত্র আন্দোলন সংগ্রাম করলো, 13-14টা বছর জেলে ছিল, সে বাংলাদেশে ইতিহাসে এসে একটা শপথ ছাড়া প্রেসিডেন্ট হয়েছে। শপথটা মতো নেয় নেই, সে প্রয়োজন মনে করে নাই। সে গণতন্ত্র হত্যা করলো, বাকশাল করলো, 4th সংশোধনী করলো। তাহলে ট্র্যাজেডিটা দেখেন, যার লড়াইটা ছিল গণতন্ত্রে, তিনি এসে নির্বাচিত হয়ে এখানে গণতন্ত্রকে হত্যা করলেন। এই জন্য বললাম যে চেতনায়, চৈতন্যে আসলে গণতন্ত্র ছিল না, শেখ মুজিবেরও ছিল না, আওয়ামী লীগের মধ্যে ছিল না। ছিল একটা নির্বাচন, যে একটা প্রসেসের মধ্য দিয়ে সে শুধু ওই মসনদে বসতে চায়। এই জন্য চৈতন্যে গণতন্ত্র না আসা পর্যন্ত নির্বাচনে দল বদল হবে, নেতা বদল হবে, কিন্তু সমাজের কাঠামো বদল হবে না। এবং সে চৈতন্যতাটা বদল করতে হবে। ছেলে মেয়েদেরকে, আমাদের কোনো স্কুল কলেজে কি ডেমোক্রেসি পড়ানো হয়? গণতন্ত্র কি জিনিস? ওই পৌরনীতির বইতে একটু গণতন্ত্র কাহাকে বলে, তো ডেমোক্রেসি, ডেমোক্র্যাটাস, হাবি জাবি, কালচারালি যে ইনগ্রেইন করা জাতির ভিতরে গণতন্ত্রের মানুষ তৈরি করা, সেই জায়গাটা এখনো হয় নাই। তাই বারবার আমরা হোঁচট খাচ্ছি। এই জন্য হচ্ছে যে আমি মোটেই হতাশ না, বাট লড়াইটা চলমান রাখতে হবে এবং একটা রেনেসা দরকার, একটা চিন্তার ওভারহলিং দরকার এই জাতির মধ্যে, যে আসলে আমরা ঠিক নাই, এই জাতি এভরিথিং ইজ রং, এটা সামথিং ইজ এভরিওয়ার ইজ রং। এইটা যখন আমি বুঝবো যে এইটা বদলানো দরকার, পরিবর্তন করা দরকার, তখন আপনি গাড়ি নিয়ে সারাবেন। আপনি যদি মনেই না করেন যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাহলে তো আপনি মেকানিক্সের কাছে যাবেন না। এই মেকানিক্সের একটা আন্দোলন এখানে দরকার, যেটাকে রেনেসা বলছি। অনেক ধন্যবাদ আপনাকে। আবু হানান রাজ্জাকী, আপনি বলেন যেটা যেটা রেনেসা দরকার, সেটা তো একটা মৌলিক প্রশ্ন। কিন্তু আমরা এই মুহূর্তে, দেশটা তো একটা অস্থির অবস্থার মধ্যে আছে। এই অস্থির অবস্থা, এই সংকট, চলমান সংকট, এই সংকট থেকে উত্তরণের পথটা কি আসলে? আমাকে যদি এই বিষয়টাই বলতে বলেন, আমি বিশেষ করে সেই আমাদের সংস্কার ঐক্যমঞ্চ শুরু হইল 7 মাস যাবৎ। 7 মাস যদি প্রত্যেকের রোল দেখি আমি, যেটা ফুয়াদ যেটা বলতে চাই, বুঝাইতে চাইলো যে আমরা আসলে কেউই ঠিক নাই কোনো দিক থেকে। তো সেই হিসাবে আমি দেখি ইউনূস সাহেব ব্যর্থ। কেন ব্যর্থ? উনি পারেননি প্রপারলি যেভাবে কন্ট্রোল করতে হয় কিংবা ডোমিনেট করতে হয়। কারণ উনি তো, ওনার ক্ষেত্রে সবাই এক হিসাবে উনি যে পজিশনটায় আছে, তাতে যে রোলটা তার কাছ থেকে আসার কথা ছিল, সেই কমান্ডিং ভয়েসটা আমরা কখনোই দেখি নাই। পাশাপাশি যারা অন্য সহ যারা ঐক্যমত্য কমিশনে গেছেন, ওনাদেরকেও যদি আমি সবসময় একত্র করে দেখি, ওনারাও ব্যর্থ আছেন। কারণ ঘুরে ফিরে ওই যে একটা কথা, যেটা সে বললো, আমি আগেও বলছি, আপনি চিন্তায় সৎ, চিন্তায় অসৎ,
এই জায়গাটা আগে যেতে হবে। ওই সব নির্বাচন কেন্দ্রিক মানে কি ক্ষমতা কেন্দ্রিক, এবং ক্ষমতাটা কীরকম দেখেন, কথার কথা, আমি কিন্তু ওই বিতর্কে যাচ্ছি না কোনটা আগে হওয়া উচিত। একটা কথা আসছিল যে স্থানীয় নির্বাচন আগে দিব, কথা আসছিল, দিলে কিন্তু গণতন্ত্রের জন্য ভালো হইতো। কেন? আপনি যখনই উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান আগে হয়ে যাবে, তখন কিন্তু এমপি তৃতীয় ব্যক্তি যখন হবেন, এই দুইজন ব্যক্তি তার পছন্দ নাও হতে পারে, তারা আগে হয়েছে, কিন্তু আগে যদি এমপি হয়ে যায় বাকি দুইটা পদ কিন্তু পরে তার পছন্দে হয়। এবং বাংলাদেশে আমরা 53 বছর যাবত দেখছি যে ওই একজন এমপি তার সাথে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যান মিলে মিলে একটা অলিখিত মব সাম্রাজ্য হয় এবং বাংলাদেশ 300 টুকরায় বিভক্ত হয়। এবং এমপি সাহেবের কাজটা পর্যন্ত আজ পর্যন্ত এমপি সাহেবরা জানেন না। যদি জানতেন তাহলে এমন অনেক লোকরে পার্লামেন্টে নিছেন যাদেরকে তারা নিতেন না। পার্লামেন্টে যে কাজ সেটা যদি আপনি ভাবেন, পার্লামেন্টে কতগুলো কমন কাজ আছে, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, বাজেট প্রণয়ন, তারপরে সাব কমিটি করে সুপারভাইজিং করা। কিন্তু আমাদের পার্লামেন্টে কি হয়? উন্নয়নের যত কাজ আছে সেগুলো তারা সুপারভাইজিং করে। যদি পার্লামেন্টের শুধু ওই জায়গাটা ভাবতেন তাহলে এমন অনেক, কোনো দলের নাম বলে লাভ নাই, আপনি নিবেন না। সবচেয়ে বড়, আমাদের তো ব্যক্তির শাসন চলছে। সবচেয়ে বড় কথা হলো আপনি পার্লামেন্টে আইন প্রণয়ন করেন, সেখানে শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি নাই। অর্থাৎ আপনি একটা মূর্খ, শতভাগ মূর্খ পার্লামেন্টের মেম্বার হতে পারবে, অথচ আপনি একটা মেট্রিক পাস দারোয়ান খোঁজেন। কেন? আপনি পার্লামেন্টের মেম্বার 100% মূর্খ অ্যালাউড। আমি বলছি না মূর্খরা হচ্ছে, বাট মূর্খ যদি দাঁড়ায় আপনার না করার কোনো স্কোপ নাই। তো সেই জায়গাটায় যখন আমরা আসি তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের পরিবর্তনটা কোথায় দরকার। আমি বারবার বলছি আমাদের বেসিক কতগুলা জায়গায় আমাদের এই জায়গাগুলোয় হাত দেওয়া দরকার। আমরা সেই জায়গাটা ইনফ্যাক্ট আদৌ যাইতে পারি নাই। এই যে মনে করেন আজকে গণতন্ত্রের কথা আমরা বলতেছি, গণতন্ত্র মানে এই না যে আপনি ক্ষমতায় গিয়েই আপনি যা বলবেন সেটা চূড়ান্ত। প্রত্যেকের মতের মূল্য দিতে হবে। আবার যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদেরকে ভাবতে হবে একটা শক্ত বিরোধী দল পার্লামেন্টে কিভাবে নেওয়া যায়, সেখানে আমাদের বক্তব্য কি থাকে, ইলেকশন দিব, না আসতে পারলে আমরা কি করব। কিন্তু আপনাকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে চিন্তা করতে হবে আসলেই তো শক্ত বিরোধী দল কীভাবে আনা যায়, এটা ভাবা দরকার। কিন্তু সেটা কেউ ভাবে না, এবং এটার জন্য যদি আপনি পদ্ধতি দিতে যান আপনাকে অন্য ট্যাগ লাগানো হবে। এই যে বিষয়গুলো, আবার যদি ধরেন যে আপনি গণতন্ত্র মানে আপনার একটা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, এই যে সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী, এই যে খাতটা, এই প্রতিরক্ষা বাহিনীর কাজটা কি, এই প্রতিরক্ষা আমার দেশটা সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করতে পারবে, এ ব্যাপারে সব দলের একটা কমন চিন্তা করতে হবে। আবার যদি ধরেন প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক, অন্যান্য দেশের সাথে আমার সম্পর্ক, এই সমস্ত জায়গায় একটা কমন সিদ্ধান্ত থাকতে হবে। সেটা যদি আপনি ক্ষমতায় থাকেন ওখান থেকে সরা যাবে না। আমার তো মনে হয় না পৃথিবীতে কোনো ফরেন পলিসি ওভারনাইট চেঞ্জ হয়। আমার এখানে সরকার বদল তো ফরেন পলিসি বদল। আমরা 16 বছর যেটা দেখছি একটানা ফরেন পলিসিটা আমরা বুঝতে পারি। আবার ইউনূস সাহেব আসলো, ওইটা কি ফরেন পলিসি ছিল? কোনটা? 16 বছর যা চলেছে একটা ফরেন পলিসি থাকে তো, একটা রাষ্ট্রের একটা ফরেন পলিসি কিতাবে ছিল, হোয়াটএভার ইট ইজ, ছিল তো একটা ফরেন পলিসি। সেটা তো আমরা ইয়েটা দেখছি, তার এফেক্টটা দেখছি। তা আজকে এই কমন জায়গাগুলা আমি বারবার বলতেছি, সব জায়গায় বলি, বাংলাদেশ এখনো রাষ্ট্র হয়নি। যতক্ষণ তো রাষ্ট্র না হবে ততক্ষণ তো আপনি আপনার কাজ করতে পারবেন না। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে ফরেন পলিসি নিয়ে কথা হলো, তারপর সমাধানটা যেটা আমরা খুঁজতেছি, আমরা এই টকশোগুলোতে আমরা মূল কি থাকে যে এই সংকট চলছে, এই সংকট থেকে উত্তরণের পথকে আপনারা যারা অতিথি আসেন আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই এবং দর্শকরাও তাই শুনতে চান। ব্যারিস্টার ফুয়াদ, আপনি তো স্পষ্ট সব কথাই বললেন, কিন্তু এখন যে অবস্থায় আছি আমরা, এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে কি? পথটা হচ্ছে যে ইমিডিয়েট কোনো শর্টকাট নাই। ধরুন একটা নির্বাচন, এখন আসন্ন নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। সংস্কারের আলোচনাটা যে গত 1-2 বছর ধরে চলছে, আমরা কিন্তু বারবার বলছি যে রাষ্ট্র তো গভর্ন করবে দিন শেষে পলিটিক্যাল পার্টিস, এবং আপনি দেখবেন যে এই সংস্কারের পুরো আলোচনাতে রাজনৈতিক দলের সংস্কার অনুপস্থিত। এবং বিএনপির 31 দফা যেদিন লঞ্চ করে সেই মিটিংয়ে আমরা ইনভাইটেড ছিলাম, সকল দল ইনভাইটেড ছিল, আমরা গিয়েছিলাম। ওখানে আমরা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সামনে এই কথাগুলো বলেছি যে মোটা দাগে যদি রাজনৈতিক দলের সংস্কার না হয় তাহলে অসংস্কার করা যে দল, এই মান্দাদার আমলের পুরাতন চিন্তার ওল্ড স্কুল পলিটিশিয়ান দিয়ে আপনি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন, এটা মানে বোকা স্বর্গে বাস করার মতো একটা বাস্তবতা। এখন পলিটিক্যাল পার্টিজের সংস্কার বলতে আসলে আমরা কি বুঝাই? মোটা দাগে 3টা জিনিস বুঝাই। একটা হচ্ছে যে দলের সকল স্তরে নেতা নির্বাচিত হবে, সকল স্টেজে, ইনক্লুডিং
মেম্বার অফ পার্লামেন্টের প্রার্থী কে হবে, এটা লোকাল সংসদীয় আসনের মেম্বাররা ডিসাইড করতে পারা উচিত, প্রাইমারিজে আপনার ইউরোপ আমেরিকাতে যেগুলো হয় আর কি। দ্বিতীয়ত বলেছি যে ফান্ডিং, সোর্স অফ ফান্ডিং এবং খরচ, এইটা ট্রান্সপারেন্ট হতে হবে। কারণ বাংলাদেশে মোটা দাগে বড় রাজনৈতিক দলগুলো চাঁদাবাজির উপরে চলে। চাঁদাবাজি হইলো একদম ফুটপাতের চাঁদাবাজি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীদের চাঁদাবাজি, ঝুট ব্যবসা, যা যা বলেন এগুলোর উপরে চলে। আর থার্ড হচ্ছে দলের ভিতরে গণতন্ত্রের চর্চা। দলের ভিতরে দলের নেতাদের সমালোচনা করা যাবে, পলিসির সমালোচনা করা যাবে, বাইরেও করা যাবে। এই কাঠামোটা যদি পরিবর্তন আমরা না করি তাহলে এই দলগুলো ক্ষমতায় গিয়ে আসলে কি করবে? এবং দেখেন ট্র্যাজেডিটা কোথায়, যে দলগুলোর মধ্যে গণতন্ত্র নাই, কিন্তু সে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে রাষ্ট্রে গণতন্ত্র কায়েম করতে চায়, অথচ সে কোনোদিন গণতন্ত্র তার দলের ভিতরে চর্চা করে নাই তার রাজনৈতিক ইতিহাসে 25-30 বছরে। এই জন্য সে গুন্ডা পালে কেন? বাংলাদেশের পলিটিশিয়ানরা গুন্ডা পালে কেন? যদি গণতন্ত্রই হয়, ভোটে সে এমপি হইতে চায়, তাহলে মোটরসাইকেল অমুক সন্ত্রাসীরে ক্যাম্পেইনের সময় নিয়ে নিয়ে ঘোরে কেন? তাহলে মানে তো আসলে সে গণতন্ত্র চর্চাটা করে নাই। দ্বিতীয়ত সে বলছে যে আমি ঘুষ, দুর্নীতি এগুলো সমাজ থেকে উৎপাটন করব, কিন্তু সে কি নিজের জীবনে দলের এই চাঁদাবাজি, রাস্তার চাঁদাবাজি, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করতে পারছে? পারে নাই তো। যারা দলের ভিতরে সমালোচনা সহ্য করতে পারবে না, দ্বিমত নিতে পারবে না, সে ক্ষমতায় যাওয়ার পরে দেশের মানুষের কাছ থেকে দ্বিমত কিভাবে সহ্য করবে? কেন আপনার শো বন্ধ করে দেবে? দেবে তো, কারণ সে এটার সাথে তো অভ্যস্ত না। তো এই জন্য এই কাঠামোগুলো নিয়ে আমাদের কনভারসেশন করা দরকার, প্র্যাকটিস করা দরকার। আমরা বোধ করছি এই প্র্যাকটিস, এই কথা বলার মধ্য দিয়েই একটা চিন্তার পরিশীলিত রূপ একসময় প্র্যাকটিক্যাল। অনেক ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার ফুয়াদ এবং আবু হানা রাজ্জাকি, আপনাকেও ধন্যবাদ।